ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LRNR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর ভাষা চর্চা বইয়ের তৃতীয় অধ্যায়টির নাম কি? বাক্যের ভাব ও রূপান্তর। তো শুরুটা প্রথম থেকেই করি। প্রথমত বাক্য, আমাদের তিনটে শব্দ আছে এখানে, বাক্যের ভাব ও রূপান্তর। প্রথম আসি বাক্য। বাক্য কি? একথা আমরা যেগুলো কথা বলছি সেগুলোই এক প্রকার বাক্য। মানে আমরা যখন পরস্পরের সঙ্গে ভাব আদান প্রদান করছি, বা আমরা আমাদের কোনো ইচ্ছা, অনুভূতি বা আমাদের মূল বক্তব্যগুলো যখন অন্যকে জানাচ্ছি, বা একইভাবে অন্যরাও যখন আমাদেরকে জানাচ্ছে, সেগুলো আসলে কি না, আমরা সচরাচরভাবে বলে দিই কথা, আমরা কথা বলছি। কিন্তু ভেবে দেখো, এই কথাগুলো তৈরি হয় কীভাবে? কথাগুলো তৈরি হয় মূলত কতকগুলো ছোট বড় বাক্যের সমষ্টির দ্বারা। যেমন ধরো, তুমি গিয়ে কোনো বন্ধুকে জিজ্ঞাসা করলে, কী রে আজকে স্কুল যাবি তো? সেই বন্ধুটা হয়তো তোমাকে উত্তর দিচ্ছে, না রে আমি আজ স্কুল যাব না, আমার শরীরটা খারাপ লাগছে, বা আমাকে হয়তো কোনো আত্মীয় বাড়ি যেতে হবে। তাহলে যখন তুমি জিজ্ঞাসা করলে, তোমার মনের একটা জিজ্ঞাসা ছিল বা জানার ইচ্ছা হচ্ছিল যে তোমার বন্ধু যাবে কিনা, সেটাকে তুমি বন্ধুটার কাছে গিয়ে কিভাবে প্রকাশ করলে? না, বন্ধুকে একটা জিজ্ঞাসা করলে, কী রে আজ স্কুল যাবি তো? এই যে কী রে আজ স্কুল যাবি তো, এটাই হচ্ছে বাক্য। আবার একইভাবে বন্ধুটা যখন তোমাকে বলল যে না আমি আজ স্কুল যাব না, সেটাও একটা বাক্য। তাহলে আমরা যে সারাদিন কথা বলি, এই কথাগুলো আসলে কি? কথাগুলো হচ্ছে অজস্র বাক্যের সমষ্টি। অর্থাৎ ছোট বড় মিলিয়ে বিভিন্ন রকমভাবে বাক্য আমরা বলে যাচ্ছি। সুতরাং কথা গড়ে ওঠে এই বাক্যের সমষ্টির দ্বারা। সারা দিন বা একটা মানুষ সারা জীবনে অসংখ্য বাক্য শুধু উচ্চারণ করে যায়। কেন? না, তার মনের ভাব প্রকাশের জন্য, তার বক্তব্যকে অন্যের কাছে জানানোর জন্য। একইভাবে অন্যের বক্তব্য সে যখন শোনে, সেও একইভাবে বাক্যই শোনে। সুতরাং বাক্য কাকে বলছে? না, বাক্য হচ্ছে কথারই একটা অংশ। আমরা যে কথা বলছি বা ভাষা বা কথা যাই বলি না কেন, তার এক একটা অংশই বা এক একটা খণ্ড খণ্ড অংশই হচ্ছে বাক্য, যার দ্বারা আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। আমরা আমাদের ইচ্ছা, অনুভূতি ইত্যাদিগুলো অন্যের কাছে তুলে ধরতে পারি, বা অন্যরাও একইভাবে আমাদের কাছে তুলে ধরতে পারে। এবার একটুখানি যদি খেয়াল করো, দেখো এই বাক্যগুলো আবার তৈরি হচ্ছে কিছু পদের দ্বারা। যেমন আমি ধরো একটা বাক্য বললাম, গ্রীষ্মের ছুটিতে আমি দার্জিলিং বেড়াতে যাব। এই যে একটা আমি বাক্য বললাম, গ্রীষ্মের ছুটিতে আমি দার্জিলিং বেড়াতে যাব, এই বাক্যটা দেখো তৈরি হয়েছে গ্রীষ্মের ছুটিতে আমি দার্জিলিং বেড়াতে যাব, মোট 6টা পদ দ্বারা। অর্থাৎ 6খানা পদ দ্বারা এই বাক্যটা তৈরি হলো। আবার সবসময় যে এত বড় বড়ই বাক্য তৈরি হবে তা নয়, ছোট ছোট একটা শব্দ, একটা পদ দিয়েও কখনো কখনো বাক্য তৈরি হতে পারে। যেমন ধরো যে তুমি স্কুল থেকে বাড়ি ফিরেছ, মা জিজ্ঞাসা করলো যে ভাত খাবি না মুড়ি খাবি? তুমি বললে যে মুড়ি। তাহলে গোটাটা কি বলা দরকার ছিল? আমি এখন মুড়ি খাবো, কিন্তু গোটাটা না বলে আমি একটাই শব্দ ব্যবহার করলাম যে মুড়ি। সুতরাং বুঝতে পারছো, এই মুড়ি শব্দটা দিয়েই কিন্তু তুমি তোমার মনের ভাবটা প্রকাশ করলে, এবং তোমার মাও কিন্তু বুঝে গেল। তাহলে এরকম একটা শব্দ দিয়েও একটা বাক্য তৈরি হতে পারে, বা একটা পদ দিয়েও একটা বাক্য তৈরি হতে পারে। এগুলোকে বলা হয় শব্দ বাক্য। একটা পদ বা একটা শব্দ দিয়েই যখন একটা বাক্য গঠন হতে পারে, বা একটা শব্দ বা একটা পদই যখন বাক্যের ভূমিকায় অবতীর্ণ হয়, তখনই সেটা হয়ে যায় শব্দ বাক্য। তবে এরকম শব্দ বাক্যর সংখ্যা নিতান্তই অল্প, কারণ আমরা সারাদিন যা কথাবার্তা বলি সেগুলো বেশিরভাগটাই কিন্তু গড়পড়তা মোটামুটি 3-4টে বা 5-6টা বা পদ মিলেই বাক্যগুলো আমরা ব্যবহার করি। অর্থাৎ শব্দ বাক্যের পরিমাণ অল্প, আবার খুব বড় বাক্যের পরিমাণও অল্প। আমাদের কথা বলার যে বাক্যগুলো, সেখানে একটা গড় হিসাব যদি করি, মোটামুটিভাবে ধরা যেতে পারে ওই 3টে থেকে 6টা মূলত পদের দ্বারাই আমরা বাক্যগুলোকে তৈরি করছি। সুতরাং বাক্য যদি হয় ভাব প্রকাশের আদান প্রদানের একটা মাধ্যম, সেই বাক্য কিন্তু গড়ে উঠছে কিছু পদ সমষ্টির দ্বারা বা পদের দ্বারা।
অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই পদগুলোই মিলেমিশে একটা বাক্যকে তৈরি করছে। তাহলে বাক্য কাকে বলবো? যখন কিছু পদ এককভাবে বা সম্মিলিতভাবে অর্থাৎ সমষ্টিগতভাবে বাক্য একটা মনের ভাবকে প্রকাশ করতে পারবে, তখনই তাকে বলা হয় বাক্য। কিন্তু সত্যিই কি তাই? কতকগুলো পদ দিয়ে দিলেই কি একটা বাক্য হয়ে গেল? না, বাস্তবিকটা নয়। ধরো আমি যে বাক্যটা বলেছিলাম, গ্রীষ্মের ছুটিতে আমি দার্জিলিং বেড়াতে যাব, এটা না হয় বাক্য হয়েছে, কিন্তু এই বাক্যটার মধ্যে থাকা পদগুলোকে যদি আমি একটু এলোমেলো করে দিই, যাব গ্রীষ্মের আমি ছুটিতে দার্জিলিং বেড়াতে, মানে এলোমেলো করে দিলাম, তাহলে দেখো তখন কিন্তু আমার অর্থটা ঠিকঠাকভাবে প্রকাশ পাচ্ছে না, বরঞ্চ একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে যে কী ওলফাল আমি বকছি। সুতরাং পদগুলোকে এলোমেলোভাবে সাজালে হবে না, একটা নির্দিষ্ট রীতি মেনে সাজাতে হবে। যেমন বাংলা বাক্যের এই রীতিটা হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। ইংরাজিতে যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইগুলোকে বলা হয় পদবিন্যাস রীতি। অর্থাৎ পদবিন্যাস রীতিটা কি না, যখন পদগুলোকে একটা নির্দিষ্ট ক্রমে বা সজ্জায় সাজিয়ে বক্তব্যটাকে যথাযথ করে তুলতে পারবো, তখনই সেটা হচ্ছে বাক্য। সুতরাং সব মিলিয়ে বাক্য কাকে বলে? না, যখন কিছু পদ সম্মিলিতভাবে বা সমষ্টিগতভাবে একটা নির্দিষ্ট বিন্যাসে বসে বক্তার মনের কোনো ভাব বা ভাবনাকে বা ইচ্ছা অনুভূতিকে অন্যের কাছে প্রকাশ করে, হ্যাঁ, অর্থাৎ একটা অর্থ প্রকাশ করে, সেটাকেই বলা হচ্ছে বাক্য। সুতরাং বাক্যের মূল উদ্দেশ্য হলো বক্তার মনের ভাবনাকে অন্যের কাছে প্রকাশ করা। কিসের দ্বারা প্রকাশ করবে? অবশ্যই অর্থের দ্বারাই প্রকাশ করবে। কিন্তু অর্থাৎ বাক্যের উদ্দেশ্য হলো একটা অর্থের দ্বারা অন্যের সঙ্গে যোগাযোগ করা বা প্রতিক্রিয়া করা বা ভাবের আদান প্রদান করা, কিন্তু সেই বাক্যটা আবার কিন্তু গঠন হওয়ারও একটা নির্দিষ্ট নিয়ম বললাম, যে রীতিমতন একটা নির্দিষ্ট নিয়মেতে বসতে হয়, কর্তা, কর্ম, ক্রিয়া এই নির্দিষ্ট নিয়মেতে। যদি এই নির্দিষ্ট নিয়মটা যে সবসময় মানা হয় তা নয়, অনেক সময় এই নির্দিষ্ট নিয়মটাকে আমরা অস্বীকারও করি, তবুও তখন বাক্য হয়। অর্থাৎ আমরা যদি একটা বাড়ির সঙ্গে তুলনা করি, একটা বাড়ি তৈরি করছি আমরা সেখানেতে থাকার জন্য, অর্থাৎ বাড়ি তৈরি করার উদ্দেশ্য হলো আশ্রয় পাওয়া, কিন্তু বাড়িটা তৈরি করতে তো বিভিন্ন উপাদানের দরকার আছে, ইট, বালি, সিমেন্ট, পাথর, কাঠ ইত্যাদি দরকার আছে। সুতরাং একটা বাড়িকে আমরা যদি বিশ্লেষণ করি, তার গঠনগত দিক থেকে একটা দিক হয় আর তার উদ্দেশ্যগত দিক থেকে দিক হয়, তেমনি একটা বাক্যকেও যখন আমরা বিশ্লেষণ করব, সেটাকে দুদিক থেকে বিশ্লেষণ করা হয়। সেটা হচ্ছে একটা বাক্যটা গঠন হয়েছে কিভাবে বা তৈরি হয়েছে কিভাবে, আর বাক্যটা অর্থগত দিক থেকে কি বলতে চাইছে। এই দিক থেকেই বাক্যের শ্রেণীবিভাগও করা হয়। বাক্যের গঠনগত দিক থেকে শ্রেণীবিভাগ আর বাক্যের অর্থগত দিক থেকে শ্রেণীবিভাগ। বাক্যের গঠনগত দিক থেকে শ্রেণীবিভাগেতে দেখা যায় বাক্যকে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এই তিনটে ভাগে ভাগ করা হয়। বলা বাহুল্য তোমরা ষষ্ঠ শ্রেণীর ভাষা চর্চা বইয়েতে এই বিষয়গুলো পড়ে এসেছো। অর্থাৎ গঠনগত দিক থেকে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য কাকে বলে বা এগুলোর বৈশিষ্ট্য কী তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছো। আমাদের অষ্টম শ্রেণীতে কিন্তু এই বিষয়টা আমাদের পাঠ্য নয়, কাজে এই বিষয়টা আমাদের আলোচনার মধ্যে আজকে আসবে না, কেননা আমাদের ষষ্ঠ শ্রেণীর মধ্যে এগুলো পড়ে আসা হয়েছে, আমাদের এগুলো পাঠ্য নয়। শুধুমাত্র আমাদের বোঝাবার জন্য এই বিষয়টাকে আনা হলো, যে গঠনগত দিক থেকে দিক। অর্থাৎ একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানের পরিপ্রেক্ষিতে বাড়িগুলোর নাম হয়। যেমন ধরো মাটি দিয়ে কোনো বাড়ি তৈরি হলে সেটাকে বলি মাটির বাড়ি, ইট তারপরেতে সিমেন্ট, বালি, পাথর ইত্যাদি দিয়ে তৈরি হলে সেটাকে বলবো পাকা বাড়ি। আবার অনেক সময়তে কাঠ দিয়ে তৈরি হলে সেটাকে বলবো কাঠের বাড়ি। এরকমভাবে বিভিন্নভাবে নামকরণ হয়ে যায়। অর্থাৎ উপাদানগুলোর পরিপ্রেক্ষিতে বাড়ির যেমন ভাগ হয়, তেমনি একটা বাক্য গঠনগত দিক থেকে, অর্থাৎ যে গঠনগত দিক থেকে বলতে তার কর্তা, কর্ম, ক্রিয়া বা তার যে পদগুলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এইগুলো কিভাবে সজ্জিত হয়ে একটা বাক্য তৈরি হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই নির্ণয় করা হয় বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। সেটাতে তিনটে ভাগ আছে, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, যেটা আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছি। তাই আমাদের আলোচনার মধ্যে এই ভাগটাকে আমরা আজকে বাদ দিয়ে যাচ্ছি। আমাদের অষ্টম শ্রেণীতে মূলত বাক্যের এই অর্থগত দিকটাই মূল আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটাতে। অর্থাৎ
বাড়ি তৈরি করার উদ্দেশ্য যদি হয় থাকা, অর্থাৎ একটা ধরো বিল্ডিং তৈরি করা হলো, সেটার উদ্দেশ্য বিভিন্ন হতে পারে। সেটাতে আমি থাকতে পারি, আবার সেটা এমনভাবে করা হলো সেখানে কোনো ব্যবসার জন্য দোকান খোলা হলো, আবার সেটা এমনভাবে করা হলো সেটা কোনো দেবালয় বা মন্দির তৈরি করা হলো। অর্থাৎ তৈরি হচ্ছে একটা কোনো প্রতিষ্ঠান বা একটা কোনো বিল্ডিং বা অট্টালিকা, সেখানেতে উদ্দেশ্যটা বিভিন্ন হতে পারে। সেটা কোনো বসবাসযোগ্য বাড়ি হতে পারে উদ্দেশ্যগত দিক থেকে, কিংবা কোনো ধর্মীয় স্থান হতে পারে, অর্থাৎ কোনো দেবালয় বা মন্দির হতে পারে। আবার উদ্দেশ্যগত দিক থেকে সেটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানে কোনো দোকান বা অন্য কিছু হতে পারে। আবার সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। অর্থাৎ যে উদ্দেশ্য আমি করব সেই উদ্দেশ্য। তেমনি বাক্যেরও উদ্দেশ্য হচ্ছে এই অর্থের দ্বারা একজনের সঙ্গে আর একজনের ভাবের আদান প্রদান। অর্থাৎ এক বক্তা, যে বলছে সে বক্তা, যে শুনছে সে শ্রোতা। বক্তা এবং শ্রোতার মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান। ভাবের আদান প্রদান মানে আমার মনের ইচ্ছা, অনুভূতি বা অন্যান্য বক্তব্যগুলো আমি শ্রোতাকে জানাচ্ছি, শ্রোতাও একইভাবে তার ইচ্ছা, অনিচ্ছা, অনুভূতি বা তার বক্তব্যগুলো আমাকে জানাচ্ছে। এটাই হচ্ছে আদান প্রদান, মনের ভাবের আদান প্রদান। এই মনের ভাবের আদান প্রদানটা করি আমরা বাক্যের দ্বারা, এবং বাক্যের বলা যেতে পারে অর্থের দ্বারা। অর্থাৎ এই ভাবের আদান প্রদান অর্থের দ্বারাই হয়ে থাকে। সেই দিক থেকে বাক্যের অর্থগত দিক থেকে শ্রেণীবিভাগটাও আমাদের আলোচনার মধ্যে চলে আসে। হ্যাঁ, তো বাক্যের অর্থগত দিক থেকে শ্রেণীবিভাগের দিকে দেখা যায় বাক্যকে মূলত অস্তর্থক ও নঙর্থক বাক্য, নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য আর অনুজ্ঞাসূচক বাক্য, এই কটা শ্রেণীতে ভাগ করা হয়। এই শ্রেণীবিভাগ আমাদের ইংরাজি সেন্টেন্সেতেও আছে। ইংরাজিতে আমরা যখন গ্রামার করি সেখানেও দেখা যায় অস্তর্থক বা নঙর্থক বাক্য, যেটাকে অস্তর্থক বাক্যকে বলা হয় পজিটিভ সেন্টেন্স, নঙর্থক বাক্যকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যকে ইংরাজিতে বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্যকে ইংরাজিতে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর অনুজ্ঞাসূচক বাক্যকে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স বা এই বাক্যের ধরনগুলো বাদেও এখনও অন্যান্য কিছু বাক্যের শ্রেণীবিভাগ আছে, তবে যেমন শর্ত সাপেক্ষ বাক্য, ইচ্ছামূলক বাক্য ইত্যাদি ভাগ আছে। তবে মূলত এই চারটে ভাগই প্রধান। অর্থাৎ বাক্যের অর্থগত দিক থেকে আরও শ্রেণীবিভাগ হয়, তবে মূলত এই চারটে ভাগই প্রধান। এবার এই চারটে ভাগ তৈরি হচ্ছে কিসের পরিপ্রেক্ষিতে? সেটা হচ্ছে আমি বাক্যের অর্থটার দ্বারা আমি ঠিক কোন মনোভাব প্রকাশ পাচ্ছি। বাক্যর উদ্দেশ্য যদি হয় বক্তার সঙ্গে শ্রোতার ভাবের আদান প্রদান, এবং সেটা যদি হয় অর্থের দ্বারা, তাহলে অবশ্যই বলতে হবে যে একটা বাক্য অর্থের দ্বারা বিভিন্ন মনোভাবের আদান প্রদান করে থাকে। আর এই বিভিন্ন মনোভাবের আদান প্রদান করতে গিয়েই তার অর্থটাও বিভিন্ন ধরনের হয়ে যায়। তার সেই পরিপ্রেক্ষিতে এই রকম ভাগগুলো তৈরি হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অর্থটা কিন্তু মানে বাক্যের অর্থ একজন বক্তার বিভিন্ন মনোভাবকে প্রকাশ করে। তো এই মনোভাবটা কি, সেটার ক্ষেত্রে আমাদের এই যে হেডিংটা করা হয়েছে বাক্যের ভাব, সেই ভাবটাই হচ্ছে মনোভাব। এই বাক্যের ভাব আসলে কি? ভাব শব্দটা দেখো আমরা বিভিন্নভাবে এমনি সাধারণ জীবনেতে ব্যবহার করি, দৈনন্দিন জীবনেতে। যেমন ধরো আমরা অনেক সময় বন্ধুদের মজা করে বলি, কিরে তোর হাব ভাব তো আজকে ভালো ঠেকছে না, কি ব্যাপার বল দেখিনি। এই যে হাব ভাব, তোর হাব ভাব ভালো ঠেকছে না, দেখো এখানে ভাব শব্দটা ব্যবহার করেছি। তাহলে আসলে কি, কেন কথাটা তুমি বলেছিলে? না তোমার ওই বন্ধু এমন একটা আজকে উদ্ভট আচরণ করছে যেটা অন্য দিন করে না, বলেই তোমার মনের একটা সন্দেহ হয়েছিল যে কিছু একটা হয়েছে বন্ধুটার, যার জন্য আজকে সে এইরকম একটু অস্বাভাবিক আচরণ করছে, অন্যান্য দিনের মতন করছে না। হ্যাঁ, অর্থাৎ ঠিক বন্ধুটার মনের মধ্যে কি চলছে সেটাকে জানার জন্যই কিন্তু তুমি হাব ভাব কথাটা ব্যবহার করেছিলে। সুতরাং ওখানেও কিন্তু ভাব কথাটা বন্ধুর মনোভাবটা ঠিক কী সেটা জানার জন্যই ব্যবহার করেছিলে। আবার আমরা এমনি সাধারণত এই মনোভাব শব্দটাও ব্যবহার করি যে ছেলেটির মনোভাব একদম ভালো নয়। মনোভাব ভালো নয় মানে কি, যে তার মানসিকতাটা অত্যন্ত খারাপ, সে হয়তো মানুষের সঙ্গে বাজে ব্যবহার করে, আচার আচরণ খারাপ, কথাবার্তা সেইভাবে ভালো নয় কো, হ্যাঁ অশ্লীল কথা বলতে পারে। তো মনোভাব, তো সেখানেও কিন্তু যে ছেলেটির মনোভাব খুব ভালো নয়।
তাহলে সেখানেও মনোভাব বলতে একটা মানসিক ব্যাপার চলে এলো। তাহলে সুতরাং এই যে ভাব, যেটাকে ইংরাজিতে বলে মুড শব্দটাও আমরা কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার করি। যেমন যে আজকে ওর সঙ্গে ইয়ার্কি করিস না রে, ওর আজকে মুড ভালো নেই। তাহলে আমরা তার মানেটা কি বোঝালাম? মুড ভালো নেই কথাটার মানেটা কি? যে নিশ্চয়ই মানসিক দিক থেকে হয় দুঃখিত আছে কিংবা রেগে আছে, তাই আজকে ওই ইয়ার্কি ঠাট্টা কিছু বুঝবে না, তাই আমরা বলি যে এই আজকে ওকে ঘাঁটাস না, বা আজকে ওর সঙ্গে বেশি কথা বলিস না, ওর মুড ভালো নেই। আবার উল্টো দিক থেকে এটাও হয়, এই আজকে ওর মুড ভালো আছে, চল ওকে ওর ঘাড় ভেঙে আজকে খাবো। হ্যাঁ, ব্যাটার আজকে মুড ভালো আছে, দেখ হাসি খুশি আছে, বেশ ভালো কথাবার্তা বলছে, চ আজকে ওর মানে ঘাড় ভেঙে সবাই মিলে খাবো। তাহলে এই যে মুড ভালো আছে মানে কি? তার মনটা ভালো আছে, নিশ্চয় হাসি খুশি আছে, আজকে ওকে মানে কিছু অনুরোধ করে তার কাছ থেকে কিছু খেয়ে নেওয়া যেতে পারে। তাহলে এই যে মুড বা মনোভাব বা এই যে হাবভাব, প্রত্যেকটা শব্দতে ভাব শব্দটার দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, একটা মানসিক ব্যাপার। তাহলে ভাব আসলে কি? ভাব আসলে হচ্ছে যে কোনো একটি ব্যক্তির মনোভাব বা তার মনস্তাত্ত্বিক ব্যাপারটা, অর্থাৎ তার মনের মধ্যে ঠিক কী চলছে, মনের মধ্যে কোন অনুভূতি কাজ করছে। কোন অনুভূতি বলতে অর্থাৎ রাগ না ঘৃণা, নাকি হিংসা, নাকি আনন্দ, নাকি বিস্ময়, নাকি খুশি, এই যে বিচিত্র অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, সেই অনুভূতিগুলোই হচ্ছে এই মনোভাব বা মুড। সুতরাং বাক্যের ভাব আসলে কি? যখন একজন বক্তা যখন কথা বলছে, তখন তার কথা বলার মধ্য দিয়ে কিন্তু তার মনের অনুভূতিটা কিন্তু ধরা পড়ে। আর এটাই তো বাক্যের কাজ। বাক্যের কাজই তো হলো অর্থের দ্বারা ভাবের আদান প্রদান। তাহলে ভাব যদি হয় অনুভূতি, তাহলে বলা যেতে পারে বাক্যের কাজই হলো মনের অনুভূতিগুলোকে প্রকাশ করা। সুতরাং বাক্যের ভাব হলো এই অনুভূতি বা মনোভাব বা মুড। সুতরাং এটা কিসের দ্বারা প্রকাশ পায়? বাক্যের অর্থ বা বক্তব্যের দ্বারা। তাহলে আমাদের যদি বলা হয় যে বাক্যের ভাব বলতে কী বোঝো, তখন আমরা বলবো যে একজন বক্তা যখন সে কোনো একটা বাক্য প্রকাশ করে বা মুখেতে বলে, সেই বাক্যের অর্থ দ্বারা তার মনের যে অনুভূতিগুলো প্রকাশ পায়, সেই অনুভূতিগুলোকেই বলা হয় বাক্যের ভাব। আর বাক্যের কাজই হলো বক্তার এই মনের ভাব বা মুড বা অনুভূতিটাকে তুলে ধরা। এবার আমরা একটা বিষয়, অনুভূতিগুলো ঠিক কীরকমভাবে প্রকাশ পায়, একটা কথাকে কি সরাসরি গড়গড় করে বলে দিলেই অনুভূতিগুলো সব অনুভূতি প্রকাশ পেয়ে যাবে? ঠিক তা নয় কিন্তু। অর্থাৎ বলা বাহুল্য তার বিভিন্ন উপায় আছে। যেমন ধরো বিচিত্র স্বরভঙ্গি দ্বারা স্বরভঙ্গি বলতে কণ্ঠস্বরের ভঙ্গিমা। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, রাম স্কুলে যাবে। এটা দেখো আমি সাধারণভাবে বললাম, সাধারণভাবেই আমি একটা তথ্য বা একটা বক্তব্য প্রকাশ করলাম। কিন্তু এই সাধারণ কথাটার সঙ্গে আমি এবার গলার কণ্ঠস্বরটাকে একটু অন্যভাবে বলি, রাম স্কুলে যাবে। দেখো যাই আমি গলার কণ্ঠস্বরটাকে অন্যভাবে করলাম, তখন মানেটা কিন্তু আর সাধারণ থাকলো না, তখন আমি একটা কিছু জিজ্ঞাসা করছি এরকম ভাবনা চলে এলো, রাম স্কুলে যাবে। অর্থাৎ তখন রাম স্কুলে যাবে যাবে না আমি জানতে চাইছি, অথচ প্রথমটাতে রাম স্কুলে যাবে এটা আমি জানিয়ে দিয়েছিলাম। অথচ ওই কথাটা কি আমি যদি যখন গলার কণ্ঠস্বরটাকে একটু বাঁকিয়ে বললাম যে রাম স্কুলে যাবে, তখনই কিন্তু আমি রাম স্কুলে যাবে এটা জানালাম না, বরঞ্চ আমি জানতে চাইছি রাম স্কুলে যাবে না। আবার ধরো এই কথাটাকে যদি আমি একটু অন্যভাবে বলি, ধরো রামের বাবাই হয়তো বলছে রাম স্কুলে যাবে, মানে কি? অর্থাৎ রাম হয়তো তখন অন্য মানে আবার চলে এলো, রাম হয়তো স্কুলে যেতে চাইছে না, তাকে তার বাবা কড়াভাবে নির্দেশ দিয়ে দিল রাম স্কুলে যাবে, মানে এখানে একটা আদেশ দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে। তাহলে একই কথা দেখো গলার কণ্ঠস্বর, প্রথমে স্বাভাবিকভাবে কণ্ঠস্বরটাকে দিয়েছিলাম, তখন একটা স্বাভাবিকভাবেই কথাটাকে বলা হয়েছিল, কিন্তু যাই গলার কণ্ঠস্বরগুলোকে আমরা একটু অন্য ধরনের করলাম, তখনই দেখো ওই একই কথা অন্য মানে বুঝিয়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে বিচিত্র স্বরভঙ্গি। অর্থাৎ বিচিত্র স্বরভঙ্গির দ্বারা বক্তার মনোভাবগুলো প্রকাশ পাচ্ছে। যখন আমি বলেছিলাম রাম স্কুলে যাবে,
এখানেতে যে কথাটা বলেছিল, অর্থাৎ আমার এমনি স্বাভাবিক কোনো রকম রাগ অভিমান ইত্যাদি কিছু প্রকাশ পায়নি, এমনি সাধারণ একটা মনোভাব যে রাম স্কুলে যাবে, এটা আমি তথ্যটাকে জানালাম। কিন্তু যখনই আমি বললাম রাম স্কুলে যাবে, অর্থাৎ তখনই কিন্তু আমার মনের একটা কৌতূহল, একটা সন্দেহ, একটা জিজ্ঞাস্য ভাব প্রকাশ পেল ওই স্বরভঙ্গিটাকে দ্বারা। আবার যখন রামের বাবা বলছে রাম স্কুলে যাবে, তখন একটা নির্দেশ দিচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে রামের বাবা একটুখানি কিন্তু রেগে আছে, কড়াভাবে নির্দেশ দিয়ে দিল যে স্কুল কামাই করা যাবে না, হ্যাঁ যেতেই হবে। তখন কিন্তু রামের বাবার মনের একটা রাগ, একটা কি বলবো যে দাপুটে মনোভাব, একটা অহংকারী ভাব ইত্যাদিগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। সুতরাং এই ভাব বা বাক্যের ভাব বা মুড বা ইত্যাদিগুলো প্রকাশ পায় প্রথমত বিচিত্র স্বরভঙ্গির দ্বারা। তারপরেতে আসছি এই বাক্যের ভাব বা মনোভাব বা মুড বা অনুভূতিগুলো দ্বিতীয় প্রকাশ করার যেটা উপায়, সেটা হচ্ছে দ্রুত বা ধীরভাবে বা ফিসফিস করে বা গর্জন করে কথা বলা। যেমন দ্রুততে হয়তো আমি বললাম যা 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 এক্ষুনি চলে যা, অর্থাৎ এই যে যা যাটা দেখো কত তাড়াতাড়ি বললাম, যা 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 যা, হ্যাঁ এই যে যা 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 এক্ষুনি চলে যায়, এই কথাটাকে যখন বললাম মানে আমি এটাই আমার মনের ভাব প্রকাশ পেল, যাকে বলছি সে যেন আমার সামনে আর একটা মুহূর্ত মাত্র না থাকে, সে যেন এই মুহূর্তে বেরিয়ে যায়, যা 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 এক্ষুনি যা। তাহলে দ্রুত কথা বলে। আবার ধীরভাবে যখন কথা বলছি, ধরো ধীরভাবে কথা বলে এরকম আমি একটা যদি উদাহরণ দিই, জানিস তো আজ আমার মোবাইলটা কি করে জানি না হারিয়ে গেল। দেখো আস্তে আস্তেভাবে একটা একটা করে ধীরভাবে কথা বলছি, মানে ধীরভাবে যখন কথা বলছি তখন আমার মনের দেখো দুঃখটা একটা প্রকাশ পেলো যে একটা দামি মোবাইল হয়তো হারিয়ে গেছে, স্বাভাবিক, দামি মোবাইলটা হারিয়ে গেছে নিশ্চয় আমার আনন্দ হবে না, দুঃখ হবে। তো ধীরভাবে কথা বলার মধ্য দিয়ে কিন্তু আমার মনোভাবটা প্রকাশ পাচ্ছে যে আমি যে অত্যন্ত দুঃখিত সেইটা। আবার ফিসফিস করে কথা মানে আমরা অনেক সময়তে সেই কানের কাছে কান নিয়ে গিয়ে এরকম করে বলি, এই কথাটা যেন কাউকে বলিস না, এই যে ফিসফিস করে দেখো কথা বলছি যেন পাশে কেউ শুনতে না পায়। এর মধ্য দিয়েও কিন্তু আমার মনোভাব প্রকাশ পেল কি যে এমন একটা কথা যেটা আমি কারো কাছে প্রকাশ্যে আনতে চাইছি না এবং বন্ধুকে সে বিষয়ে সচেতন করে দিচ্ছি, সেও যেন কথাটা না ফাঁস করে দেয়। আবার গর্জন করে মানে যেটা একটুখানি আগেই আমি বললাম, রামের বাবা যখন গর্জন করে বলল রাম স্কুলে যাবে, প্রচণ্ড চেঁচিয়ে বলল, হ্যাঁ তখন তার মনের এই রাগটা ধরা পড়ছে। সুতরাং দ্রুত কথা বলে বা ধীরভাবে কথা বলে বা ফিসফিস করে কথা বলে বা গর্জন করেও কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়। আর কি যেটা আসছে প্যারাল্যাঙ্গুয়েজ বা প্রায় ভাষা। এই প্যারাল্যাঙ্গুয়েজটা কি দেখবে অনেক সময় তো আমরা কথা বলার সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করি। ধরো তুমি আছো একতলাতে, তোমার বন্ধু আছে 4 তলার ছাদেতে। এবার তোমার হয়তো গলার অতটা জোর নেই গো, তুমি 4 তলার ছাদেতে দাঁড়িয়ে থাকা বন্ধুটিকে 1 তলা থেকে যখন তুমি ডাকবে, মাথাটা উঁচু করে হ্যাঁ আয়, এই যে নিচেতে নেমে আয়, এই কথাটা বললে যদি তোমার গলার জোর থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু হয়তো গলার অতটা জোর নেই, তুমি আস্তে করে বলে নিচে নেমে আয়, তো সে তো 4 তলার ওপর থেকে শুনতেই পাবে না। তখন আমরা কিন্তু এরকম হাত দিয়ে এরকম করে ডাকি বা দূরে কাউকে এরকম করে ডাকি। তাহলে এই যে এরকম করে হাতটাকে নাড়লাম, বা হয়তো আমাকে জিজ্ঞাসা করলো যে কী রে মুড়ি খাবি, আমি এরকম 2বার ঘাড় নাড়লাম, মানেটাকে আমি বললাম যে না খাবো না। কিংবা হয়তো আমাকে বললো যে কোল্ড ড্রিঙ্কস খাবি, আমি এরকম ঘাড় নাড়লাম বা এরকম ঘাড় নাড়লাম, মানে হ্যাঁ এরকম নাড়া বা এরকম নাড়া মানে হচ্ছে হ্যাঁ, অর্থাৎ ঘাড়টাকে বাঁ দিকে নাড়ানো বা উপর নিচে নাড়ানোর মধ্যে দিয়ে হ্যাঁ বোঝালাম। আবার যখন এরকম দুদিকেতে নাড়লাম তখন না বোঝালাম। এরকম করে ডাকছি তখন আসতে বলছি। আবার অনেক সময় তো হয়তো দূরেতে মানে কাছেতেও কেউ হয়তো দাঁড়িয়ে আছে, সে তোমার কোনো গোপন কথা প্রকাশ করে দিতে চাইছে, তখন আমি তাকে কীরকমভাবে বারণ করি, এরকম করে একটা ইশারা করে দিই, যে এরকম ঠোঁটেতে আঙুল দিয়ে একবার করি, তারপর এরকম হাতটাকে নেড়ে দিই, মানে তাকে চুপ করতে বললাম, তাই তো। আবার অনেক সময়তে এরকম হয়তো বললো যে কেউ হয়তো আমাকে জিজ্ঞাসা করছে এই বইটা কোথায় রে, আমি তখন কীভাবে বলি, কী জানি, দেখো এই দুটো কাঁধ দেখো, উঠে বলে কী জানি, এরকম করে হাতটাকে দিয়ে উল্টে দিচ্ছি। বা হয়তো আমাকে কেউ বললে এই ওখানেতে যাবি, আমি বললাম না না যাবো না, যা যা তুই যা, এ দেখো এরকম করে হাত নেড়ে এরকম পাঠিয়ে দিচ্ছি।
তাহলে এই যে কখনো আমরা হাত নাড়ছি, কখনো ঘাড় নাড়ছি, কখনো মাথা নাড়ছি, হ্যাঁ, এইভাবে যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ মানে কথা বলার সঙ্গে সঙ্গে যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করি তখন সেটাকে বলা হয় প্যারা ল্যাঙ্গুয়েজ বা প্রায় ভাষা। অর্থাৎ কথা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালনা করছি, হ্যাঁ, এটাই হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ বা প্রায় ভাষা। এর মধ্য দিয়েও কিন্তু আমাদের মনোভাবগুলো প্রকাশ পায়। সুতরাং এতক্ষণ আলোচনার মধ্য দিয়ে আমরা কি বোঝাতে চাইলাম না, বাক্যের যেটা অর্থগত দিক থেকে, বাক্যকে যে ভাগ করা হয়েছিল অস্তর্থক ও নঙর্থক বাক্য, নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, এই ভাগগুলো আসলে কিসের ভিত্তিতে করা হয়েছিল না, বলা যেতে পারে বাক্যের অর্থটা বক্তার যে মনোভাব বা মুড বা যে অনুভূতিটা প্রকাশ করছে সেই প্রকাশের দিক থেকে ভাগটাকে করা হয়েছিল। এবার এই বাক্যের অর্থটা যে মনোভাব বা মুড বা অর্থকে প্রকাশ করছে সেটা বিভিন্নভাবে হতে পারে। একটা বাক্যকে সরাসরিভাবে অনেক সময় না বলে বিভিন্ন বিচিত্র স্বরভঙ্গির দ্বারা দ্রুত বা ধীরভাবে বা ফিসফিস করে বা গর্জন করে কথা বলে বা প্যারা ল্যাঙ্গুয়েজের দ্বারা এই অনুভূতিগুলো প্রকাশ পায়। সুতরাং এই অর্থের সঙ্গে ভাবের সম্পর্ক কি? আমরা বলতে পারি যে বাক্যের অর্থ বিচিত্র স্বরভঙ্গির দ্বারা বা দ্রুত ধীর ফিসফিস করে গর্জন করে বা প্যারা ল্যাঙ্গুয়েজ বিভিন্ন উপায়ের দ্বারা যখন বাক্যের অর্থ বক্তার মনের অনুভূতিকে বা মুডকে বা মনোভাবগুলিকে প্রকাশ করে, সেটাই হচ্ছে বাক্যের অর্থের সঙ্গে ভাবের সম্পর্ক। এবার যে ভাবটা বা অনুভূতিটা প্রকাশ করবে সেই ভাব বা অনুভূতির পরিপ্রেক্ষিতে আমাদের এই ভাগগুলো হয়। অর্থাৎ যে ভাব অনুভূতি প্রকাশ করে বলতে, ধরো একটা কোনো ট্রেনের কথা ভাবো, লোকাল ট্রেনগুলোর কথা ভাবো। লোকাল ট্রেনগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো একটা রুট থাকে না। ধরা যাক যে কোনো একটা ট্রেন বর্ধমান থেকে হাওড়া গেল, সেই ট্রেনটা যে আবার পুনরায় হাওড়া থেকে বর্ধমানেই আসবে তার কোনো মানে নেই। তাকে হয়তো হাওড়া থেকে অন্য কোনো দিকেতে পাঠিয়ে দিল, আবার হয়তো মানে অন্য কোনো দিক থেকে হয়তো আমি ধরলাম যে হাওড়া থেকে তাকে কাটোয়া পাঠিয়ে দিল, কিংবা হয়তো হাওড়া থেকে তাকে খড়গপুর পাঠিয়ে দিল। আবার দেখা যাচ্ছে খড়গপুর থেকে হয়তো একটা ট্রেন এলো, তাকে আবার নাম বদলে যে অমুক লোকাল বলে তাকে হয়তো একটা অন্য দিকেতে পাঠিয়ে দিল। অর্থাৎ যে লোকাল ট্রেনগুলো ঠিক যেমন নির্দিষ্ট গতিপথ থাকে না, তাকে যেদিকে পাঠানো হচ্ছে সেই অনুসারে তার নামকরণ হয়। যে হাওড়া পাঠানো হলে হাওড়া লোকাল, বর্ধমান পাঠানো হলে বর্ধমান লোকাল, খড়গপুর পাঠানো হলে খড়গপুর লোকাল, যে দিকেতে পাঠানো হচ্ছে সেই দিকেতে না। তেমনি বাক্যের ভাব, এই বাক্যের অর্থটা ঠিক যে মনোভাব প্রকাশ করবে বা যে অনুভূতি বা প্রকাশ করবে সেই পরিপ্রেক্ষিতে বাক্যের অর্থগত এই 4 প্রকার শ্রেণীবিভাগ আসে। এই 4 প্রকার অর্থমূলক ভাগের মধ্যে আমরা প্রথম আলোচনা করতে চলেছি অস্তর্থক বাক্য ও নঙর্থক বাক্য। অর্থাৎ বাক্যের অর্থগত যে শ্রেণীবিভাগটা করলাম, অস্তর্থক বাক্য, নঙর্থক বাক্য, নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য, তারপরেতে প্রশ্নবোধক বাক্য আর অনুজ্ঞামূলক বাক্য, এর মধ্যে আমাদের আজকে আলোচনায় আনলাম অস্তর্থক বাক্য ও নঙর্থক বাক্য। তো প্রথমত অস্তর্থক বাক্য, এই অস্তর্থক বাক্য আরও অন্য নামে পরিচিত, যেমন ইতিবাচক বাক্য, সদর্থক বাক্য, হ্যাঁবাচক বাক্য। ইংরাজিতে কিন্তু এর একটাই নাম, পজিটিভ সেন্টেন্স। কিন্তু বাংলায়, ইংরাজিতে যেখানে একটাই নাম, কিন্তু বাংলায় কিন্তু অস্তর্থক বাক্যের এখনও নাম আছে। অর্থাৎ অনেক সময় তোমাদের পরীক্ষাতে যখন বাক্য পরিবর্তন করতে দেবে, সবসময় যে অস্তর্থক বাক্য কথাটাকে উল্লেখ করবে তা নয়। অনেক সময় দিতে পারে ইতিবাচক বাক্যে পরিণত করো, বা সদর্থক বাক্যে পরিণত করো, বা হ্যাঁবাচক বাক্যে পরিণত করো ইত্যাদি। সুতরাং এগুলো হচ্ছে অস্তর্থক বাক্যের অন্য নাম। তো এই অস্তর্থক বাক্যের কি প্রকাশ করতে চায় অর্থের দ্বারা? বাক্যের, বারবার বলছি, বাক্যের মূল উদ্দেশ্য হলো অর্থ প্রকাশ এবং সেই অর্থের দ্বারা বক্তার মনের কোনো অনুভূতি বা ভাবকে প্রকাশ। তাহলে এই অস্তর্থক বাক্য তার অর্থের দ্বারা কি প্রকাশ করতে চায়, তার জন্যে অস্তর্থক শব্দটাকে আমরা একটু সন্ধি বিচ্ছেদ করে নিই। অস্তর্থক শব্দটাকে ভাঙলে হয় অস্থিযুক্ত অর্থ। এই যে দন্তস্বয়তয় জফালা, জফালাটা হস্যয় হয়ে গিয়ে অস্থি,
আর জফলার অটা ডান দিকে গিয়ে অর্থক, যেটাকে সংস্কৃততে জনসন্ধি বলা হয়, সেই জনসন্ধি অনুসারে অস্তর্থক শব্দটাকে ভাঙলে অস্থিযুক্ত অর্থক। সংস্কৃততে অস্থি মানে হচ্ছে ছিল বা অস্তিত্ব। তোমরা নিশ্চয় সপ্তম বা অষ্টম শ্রেণীতে যখন সংস্কৃত পড়ছো, আশা করি অস্থি শব্দটা সম্বন্ধে নিশ্চয় পরিচয় আছে তোমাদের। অস্থি মানে হচ্ছে ছিল বা মানে অতীতকালেতে ছিল, সেটাকে আমরা একটু অন্যভাবে যদি বলি যে আছে বা অস্তিত্ব, কোনো কিছু বর্তমান আছে, এই দিকটা। তাহলে অস্থি শব্দের অর্থ যদি হয় ছিল, বা সেটাকে যদি একটু অন্যভাবে বলি অস্তিত্ব, অর্থাৎ কোনো একটা কিছু অস্তিত্ব আছে, কিংবা ধরো স্বীকৃতি বা সমর্থন, মানেগুলো যদি এই এলোমেলো শব্দগুলোকে আমি যদি একটু গুছিয়ে আনি, তাহলে আমরা এটাই বলবো যে অস্তর্থক বাক্য কাকে বলে? যখন একটা বাক্যের অর্থের মধ্য দিয়ে বক্তা কোনো কিছু ঘটনা বা কোনো বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার সমর্থন জানাচ্ছে, বা তার অস্তিত্বকে স্বীকার করে নিচ্ছে, বা কোনো বিষয়েতে স্বীকৃতি ভাব জানাচ্ছে, অন্ততকে কোনো নিষেধ বা মানার ভাবটা প্রকাশ পাচ্ছে না, সেটাকেই বলা হচ্ছে অস্তর্থক বাক্য। আবার বলি, একটা বাক্যের অর্থের মধ্য দিয়ে যখন বক্তার মনের কোনো স্বীকৃতি বা সমর্থন বা মেনে নেওয়া বা অস্তিত্ব বা ইত্যাদিগুলো বোঝায়, অর্থাৎ এই কোনো একটা বক্তব্য বা ঘটনার প্রতি যে আমার সমর্থন রয়েছে, আমি ওটাকে মনে মনে মেনে নিচ্ছি, এই ভাবনাটা যখন প্রকাশ পায় বা এই মনোভাবটা যখন প্রকাশ পায়, তখন তাকে বলা হয় অস্তর্থক বাক্য। অস্তর্থক বাক্যতে আর যাই হোক কোনো রকমভাবে বক্তার ইচ্ছার বিরুদ্ধতা বা মানা বা নিষেধ ইত্যাদিগুলো কিন্তু প্রকাশ পায় না। আর সেই জন্যেই যেহেতু মানা বা নিষেধ প্রকাশ পায় না, তাই অস্তর্থক বাক্যের গঠনাতে কখনো নাবাচক শব্দটা থাকবে না। অর্থাৎ আমরা কোনো কিছু নিষেধ বা মানা করি কি, না, নি, নয়, এইগুলো, এই শব্দগুলোর দ্বারাই তো আমরা কোনো কিছু নিষেধ করি, যে যাবি না বা খাবে না, হ্যাঁ, বা যাওনি, এই যে নি, নয়, না, এইগুলো দ্বারাই, এগুলো কি না, আসলে এগুলো হচ্ছে নাবাচক শব্দ। নাবাচক শব্দ দ্বারা মনের ভাবনাকে প্রকাশ করা, কোনো নিষেধ ভাবনাকে প্রকাশ করা হয়। সেই হিসাবে এই নাবাচক শব্দ অস্তর্থক বাক্যতে থাকে না। যেমন একটা আমরা উদাহরণ দিয়েছি, দেখো, তুমি বাসে করে স্কুল যাবে। এই যে প্রথমটা, ব্যতিক্রমটা আমরা আপাতত পরে বোঝাবো। তুমি বাসে করে স্কুল যাবে, এই বাসে করে স্কুল যাবে, এখানে দেখো কোনো নাবাচক শব্দের কিন্তু ব্যবহার নেই। নাবাচক শব্দের ব্যবহার নেই বলেই এটা একটা অস্তর্থক বাক্যে পরিণত হয়েছে, এবং অর্থগত দিক থেকেও বক্তার মনের স্বীকৃতি বা ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে। এবার ব্যতিক্রমটা আসি। আমরা বললাম যে এই অস্তর্থক বাক্যে কোনো নাবাচক শব্দ ব্যবহার হয় না, কিন্তু অনেক সময়তে দুবার না ব্যবহার করে আবার হ্যাঁ বুঝিয়ে যায়। যেমন দেখো, এখানে তো উদাহরণ দিয়েছি ব্যতিক্রমে, মনে ভাবনা ছিল না তা নয়, তাহলে এই একবার না দিয়েছি, একবার নয় দিয়েছি, তাহলে দুবার, একবার না আর একবার নয়, দুবার নাবাচক শব্দ ব্যবহার করে এর অর্থটা কি করে দিলাম, হ্যাঁ করলাম। এটা যেন অনেকটা বলা যেতে পারে বিষে বিষক্ষয় হয়ে গেল। অর্থাৎ একবার না দিলে কিন্তু নঙর্থক বাক্য হয়ে যায়, কিন্তু যখনই আমি দুবার নাবাচক শব্দ দেব, তখনই কিন্তু ওটা আবার ঘুরিয়ে উল্টো হয়ে যাবে অস্তর্থক। সুতরাং নঙর্থক বাক্যে যে নাবাচক শব্দ, সদর্থক বাক্যে নাবাচক শব্দ ব্যবহার হয় না তা নয়, যদি একবার হবে না, কিন্তু দুবার দিয়ে কিন্তু অনেক সময়তে নঙর্থক থেকে ওটাকে অস্তর্থক করে দেওয়া যায়। এবারেতে আমাদের আলোচনার দ্বিতীয় অংশতে আসছি নঙর্থক বাক্য। ঠিক একইভাবে নঙর্থক বাক্যেরও কিন্তু অন্য নাম আছে, নেতিবাচক আর নাবাচক, ঠিক এর সঙ্গেই মিলিয়ে। এর যেমন ইতিবাচক, ওর তেমন নেতিবাচক, এর যেমন হ্যাঁবাচক, ওর তেমন নাবাচক। ইংরাজিতে একটাই নাম, নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই নেতিবাচক বা নাবাচক, অর্থাৎ এই না শব্দটা দেখেই বোঝা যাচ্ছে যে এই বাক্যের, এই নঙর্থক বাক্যগুলোর দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় বা নিষেধ করা হয় বা অমান্য করা হয়। অর্থাৎ নঙর্থক বাক্য আমরা কাকে বলবো? যে বাক্যের মধ্য দিয়ে বক্তা কোনো কিছু বক্তব্য বা কোনো বিষয়কে অস্বীকার করছেন বা নিষেধ করছেন বা অমান্য করছেন, অর্থাৎ তার ইচ্ছাটার কি নেই, না ভাবটা প্রকাশ পাচ্ছে। সেই অস্বীকার বা না ভাবটা প্রকাশ পেলেই তখন তাকে বলা হয়
নঙর্থক বাক্য। আবার বলি, যে বাক্যের অর্থের মধ্য দিয়ে বক্তার মনের না মনোভাবটা বা নিষেধ বা অমান্য বা অস্বীকৃতির মনোভাবটা প্রকাশ পায় সেটাকেই বলা হয় নঙর্থক বাক্য। এবার এই নঙর্থক বাক্যের গঠন, নঙর্থক বাক্য মূলত তৈরি হয় এই না শব্দটা দিয়ে আর নয় শব্দটা দিয়ে। এই না বা নয় এগুলো হচ্ছে এক প্রকার নঙর্থক অব্যয়, কেননা বাক্যতে শব্দ বলে কিছু নয়, বাক্য তৈরি হয় পদ দ্বারা। শুধু শব্দ দ্বারা বাক্য কখনো হতে পারে না, বাক্য মানেই হচ্ছে পদ। সেই হিসাবে আমরা না শব্দ বা নয় শব্দ, এই শব্দ কথাটা বলা উচিত নয়, আমাদের বরঞ্চ বলা উচিত না বা নয়, অর্থাৎ এগুলোকে বলা হয় নেতিবাচক অব্যয়। অর্থাৎ এগুলোকে আমরা শব্দ না বলে আমরা বলবো নেতিবাচক অব্যয় পদ সহযোগে। অর্থাৎ নঙর্থক বাক্য তৈরি হয় নেতিবাচক অব্যয় পদ যোগে। তো এই দুই রকম নেতিবাচক অব্যয় অর্থাৎ না আর নয়, এইগুলো দ্বারা কিভাবে একটা নঙর্থক বাক্য গঠন হচ্ছে সেগুলো দেখি। তো প্রথমত এই নাটা অনেকটা কাজ করে ক্রিয়া বিশেষণের মতন। ক্রিয়া বিশেষণ, বিশেষণ কাকে বলে? যে পদের দ্বারা বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদিকে বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন যদি বলি ভালো ছেলে, ছেলেটা যদি বিশেষ্য হয় ভালোটা হচ্ছে বিশেষণ। ঠিক একইভাবে ক্রিয়া বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদের দ্বারা কোনো ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা বা তার ভাবটা প্রকাশ পায় সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন তাড়াতাড়ি চলো, চলোটা হচ্ছে ক্রিয়াপদ, কীরকমভাবে চলো? তাড়াতাড়ি, সুতরাং তাড়াতাড়িটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। সুতরাং ক্রিয়া বিশেষণ পদের লক্ষ্য হলো ক্রিয়াপদটাকে বিশেষভাবে বলা। তেমনি নাটা হচ্ছে অনেকটাই ক্রিয়া বিশেষণের মতন। যেমন হয়তো আমি বললাম যে এই যে এইখানটাতে যেটা বলে যে তুমি বাসে করে স্কুল যাবে, এখানে এবার একটা তুমি না যোগ করো, তুমি বাসে করে স্কুল যাবে না, এটাকেই যদি আমি এখানেতে নেতিবাচক বা নঙর্থক করে দিয়ে একটা দেখো না যোগ করলাম, তাহলে তুমি বাসে করে স্কুল যাবে না। তাহলে খেয়াল করে দেখো এই নাটা দিলাম বলেই এই অস্তর্থক বাক্যটা নঙর্থক বাক্যতে পরিণত হয়ে গেল। কেন হলো না, যখন নাটা দিইনি তখন আমি যাকে কথাটাকে বললাম আমি তাকে সমর্থন করেছিলাম যে তুমি বাসে করে স্কুল যাও, এটা আমি সমর্থন করেছিলাম। কিন্তু যাই আমি নাটা দিলাম তখনই কিন্তু আমি তাকে নিষেধ করলাম যে না তুমি বাসে করে স্কুল যাবে না। আর এটাই তো অস্তর্থক আর নঙর্থকের উদ্দেশ্য। যখন আমি আমার কোনো কথার মধ্যে দিয়ে কিছুকে সমর্থন করব সেটাই হচ্ছে অস্তর্থক, আর যখন আমি কোনো কিছুকে নিষেধ করব সেটাই হচ্ছে নঙর্থক। তাহলে নাটা দিয়ে আমি যেহেতু একটা নিষেধ করছি তাই এটা নঙর্থক বাক্য হয়ে গেছে। এবং নাটা দেখো একটা ক্রিয়া বিশেষণের মতন কাজ করেছে, অর্থাৎ যাবে স্কুল যাওয়া, এই যাওয়া কাজটা হবে না হবে না সেটাকে নির্দেশ করলো কি না অব্যয়টা বা নেতিবাচক অব্যয়টা, অর্থাৎ এই ক্রিয়াপদটাকে বিশেষভাবে বলে দিল নাটা। সুতরাং এই নাটা হচ্ছে এক প্রকার ক্রিয়া বিশেষণ। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, সাধারণভাবে ক্রিয়া বিশেষণগুলো ক্রিয়াপদের আগে বসে। যেমন তাড়াতাড়ি চলো, আস্তে আস্তে বলো, হ্যাঁ, ভালো করে লেখো, প্রত্যেকটাতে দেখো ক্রিয়া বিশেষণগুলো ক্রিয়াপদের আগে বসেছে। কিন্তু না এই নেতিবাচক অব্যয়টা যখন ক্রিয়া বিশেষণ পদ হিসাবে কাজ করে তখন কিন্তু ক্রিয়াপদের পরেতে বসে। যেমন দেখো তুমি বাসে করে স্কুলে যাবে না, যাবেটা হচ্ছে ক্রিয়াপদ আগে বসেছে, তারপরেতে না বসেছে। অর্থাৎ নেতিবাচক অব্যয় না ক্রিয়া বিশেষণ হিসাবে কাজ করলে একটু ব্যতিক্রম হয়ে যায়, সেটা হচ্ছে ক্রিয়াপদের পরে বসে। তারপরেতে নায়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে না নেতিবাচক অব্যয়টা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সমাপিকা ক্রিয়ার পরে ও অসমাপিকা ক্রিয়ার আগে বসে। ক্রিয়াপদের অর্থর দিক থেকে ক্রিয়াপদকে দুটো ভাগে ভাগ করা, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদের দ্বারা একটা বাক্যের অর্থ শেষ হয়ে যায় বা সমাপ্ত হয় সেই ক্রিয়াপদটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদের দ্বারা একটা বাক্যের অর্থ সমাপ্ত হয় না, বক্তার যেমন আরও কিছু বলার থাকে, শ্রোতারও ঠিক একইভাবে আরও কিছু শোনার জন্য অপেক্ষা করে থাকে। অর্থাৎ যে ক্রিয়াপদের দ্বারা একটা বাক্যের অর্থ সমাপ্ত হয় না, অসমাপ্ত থাকে, তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। তাহলে আগে একটা সমাপিকা আর অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দিই, তাহলে তারপরে আমাদের এই আলোচনাতে আসছি। ধরো আমি বললাম আমি স্কুলে যেতে যেতে একটি দুর্ঘটনা দেখলাম।
আমি স্কুলে যেতে যেতে একটি দুর্ঘটনা দেখলাম। এই যে এই বাক্যটাতে ধরো দুর্ঘটনা দেখলাম, এই দেখলাম এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কেননা দেখো ওই দেখলাম ক্রিয়াপদটা দ্বারা তুমি ওই বাক্যটার অর্থটা কিন্তু সমাপ্ত করে দিলে বা শেষ করে দিলে। কিন্তু ওই যে যেতে যেতে ওই ক্রিয়াপদটাকে তুমি একটু খেয়াল করো। ধরো ওই যেতে যেতে পর তুমি থেমে গেলে, আমি স্কুলে যেতে যেতে যে তুমি চুপচাপ হয়ে গেলে, আর কিছু বললে না, তখনই কিন্তু আমার কৌতূহল জাগবে বা যে তোমার এই কথাটা শুনছিল কৌতূহল জাগবে যেতে যেতে কী হয়েছে। এই যে কী হয়েছে এইটা কিন্তু তুমি আর বলনি, যেতে যেতেটা দিয়েই থেমে গেছো। মানে এটা কি, ওই যেতে যেতে ক্রিয়াপদটা তোমার বাক্যের অর্থটাকে এখনও কিন্তু সমাপ্ত করেনি। মানে তোমারও এখন কিছু বলবার আছে আর যে শুনছে তারও কিছু শোনার আছে। অর্থাৎ যেতে যেতেটার দ্বারা যেহেতু বাক্যের অর্থ সমাপ্ত হয়নি, তাই ওটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে যখন একটা ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয় তখন তাকে সমাপিকা, আর যখন বাক্যের অর্থ সমাপ্ত হয় না তখন তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। এই এইবারে নেতিবাচক অব্যয় নাটা সমাপিকা ক্রিয়ার পরে বসে, অসমাপিকা ক্রিয়ার আগে বসে। যেমন দেখো, না খেয়ে যেও না, এই যে খেয়ে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তার আগে দেখো না বসেছে। আর যেও এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, তার পরেতে বসেছে। তাহলে সমাপিকা ক্রিয়ার পরেতে না বসে, অসমাপিকা ক্রিয়ার আগেতে না বসে। তারপরেতে আসছি যে এই না বা নেতিবাচক অব্যয়টা অনেক সময় অতীতকালেতে নাটা হয়ে যায় নি। যেমন স্কুলে যাওনি, মানে হয়তো তোমাকে কেউ প্রশ্ন করছে স্কুলে যাওনি, মানে স্কুল যাওয়ার সময় পেরিয়ে গেছে। 10টার সময় হয়তো তুমি স্কুল থেকে বেরো, সেখানে হয়তো 12টার সময় কেউ এসে দেখলো তুমি বাড়িতেই আছো, তো সে জিজ্ঞাসা করছে তুমি স্কুল যাওনি। তাহলে এই যে অতীতকাল, মানে অতীতকালের ঘটনাটা যেহেতু বলছে, তাই দেখো নাটা নি হয়ে গেছে, অর্থাৎ নায়েরই একটা রূপ নি হয়ে গেছে। আবার অনেক সময়তে এই অতীতকালের এই প্রশ্নগুলো যখন হ্যাঁ বা না বাচক হয়, অর্থাৎ অতীতকালের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটার উত্তর হয় হ্যাঁ হবে বা না হবে, অন্য কিছু কথা হবে না সেখানেতে, বা অন্য কিছু উত্তর হবে না। সেখানে কিন্তু নিটা না, অতীতকাল হওয়া সত্ত্বেও নাটা কিন্তু নাই থাকে, নি হয় না। যেমন বিদ্যাসাগর কি দুষ্টু ছিলেন না, তাহলে অতীতকালের পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগর তো আর এখন বেঁচে নেই, তাহলে বিদ্যাসাগর মানে অতীতের কথা বলা হচ্ছে। বিদ্যাসাগর কি দুষ্টু ছিলেন না, এর উত্তর হ্যাঁ কিংবা না হবে, মানে হ্যাঁ ছিলেন বা না ছিলেন না। ছিলেনটা না দিলেও হবে। তোমাকে হয়তো প্রশ্ন করা হলো বিদ্যাসাগর কি দুষ্টু ছিলেন না, তুমি কি বললে হ্যাঁ কিংবা না। অর্থাৎ যখন অতীতকালের কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে তখন কিন্তু নাটা নি না হয়ে নাই থাকে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে অতীতকালেতে নাটা মূলত নি হয়ে যায়। তাহলে এই হচ্ছে না যোগে নঙর্থক বাক্য। এবার আমাদের আসা যাক নয় যোগে, অর্থাৎ নয় যোগে নঙর্থক বাক্য। এটাও একটা নেতিবাচক অব্যয় নয়, কিন্তু এই নেতিবাচক অব্যয়টা মূলত নামপদের পরে বসে। নামপদ কি, যে পদের দ্বারা কোনো কিছু বস্তু, ব্যক্তি বা কোনো গুণ বা কোনো জায়গা ইত্যাদির নাম বোঝায় তাকেই নামপদ বলা হয়। মূলত বিশেষ্য পদগুলোই হচ্ছে নামপদ, এই বিশেষ্য পদগুলোই হচ্ছে নামপদ। সুতরাং এই নামপদের পরেতে যখন নেতিবাচক অব্যয় বসাতে হয় তখন না বসিয়ে নয় বসাতে হয়। যেমন দেখো, এ তোমার ব্যাগ নয়, এই যে ব্যাগটা একটা বস্তুর নাম, ব্যাগ একটা বস্তুর নাম, তাহলে এই ব্যাগটা হচ্ছে তোমার নামপদ, নামপদের পরে কিন্তু নয় বসেছে। হ্যাঁ, এখানে যদি না বসাতাম এ তোমার ব্যাগ না, সেক্ষেত্রেও কিন্তু হয়। অর্থাৎ নাটা যে এখানেতে না যে বসানো যায় না তা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা স্বাভাবিকভাবে যেটা হয় যে নয় বসে, এখানেতে না বসে না। বসালে ক্ষতি কিছু নেই, কিন্তু সাধারণত বসে না। বসালে একটা কেমন যেন শুনতে লাগে যে এ তোমার ব্যাগ না, আর এ তোমার ব্যাগ নয়, সেটা বরঞ্চ আমাদের কাছে অর্থটা আরও বেশি প্রকাশ পাচ্ছে। সুতরাং নঙর্থক বাক্য দেখা গেল নেতিবাচক বা নাবাচক বাক্য, যার দ্বারা অস্বীকার বা নিষেধ বা কিছু অমান্য করা হয়, যা মূলত দুটো নেতিবাচক অব্যয়ের দ্বারা গড়ে ওঠে, না আর নয়। না মূলত কাজ করে ক্রিয়া বিশেষণ হিসাবে, যদিও সাধারণ ক্রিয়া বিশেষণ ক্রিয়াপদের আগে বসে, কিন্তু না ক্রিয়া বিশেষণটা ক্রিয়াপদের পরেতে বসে। না মূলত সমাপিকা ক্রিয়ার পরে আর অসমাপিকা ক্রিয়ার আগে বসে।
নায়ের অতীতকালের রূপ হলো নি, তবে অতীতকালেতে যদি কোনো রকমভাবে প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হয় সেক্ষেত্রে নাটা নাই থাকে, নি হয় না। আর অন্যদিকে নয় নেতিবাচক অব্যয়টা মূলত নামপদের পরে বসে। এই হচ্ছে আমাদের অস্তত্বক বাক্য এবং নঙর্থক বাক্যের একটা সাধারণ বিষয়বস্তু বা সংজ্ঞা। তো আশা করি তোমাদের এই বিষয়টা বোঝা গেছে। আমাদের বাকি যে ভাগগুলো, অর্থাৎ আমরা বলেছিলাম যে এই বাক্যের অর্থগত দিক থেকে 4 প্রকার শ্রেণী বিভাগ করেছিলাম: অস্তর্থক নঙর্থক, বিবৃতিমূলক বা নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য আর অনুজ্ঞামূলক বাক্য। তার মধ্যে আমাদের আজকে প্রথম ভাগটা দেখো আলোচনা করলাম। বাকি 3টে ভাগ অর্থাৎ নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য আর প্রশ্নমূলক বাক্য, এই 3টে ভাগ আমরা আলোচনা করব আমাদের পরের ভিডিওতে। তো আপাতত আমাদের এই ভিডিওতে যে অস্তর্থক নঙর্থক বাক্যটা সম্বন্ধে আলোচনা করা হলো বা প্রথমের যে অংশ ক্রিয়ার ভাবটা সম্বন্ধে আলোচনা করা হলো, তা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, এবং এই আজকের ভিডিওটার ওপরেতে যদি তোমাদের কিছু প্রশ্ন প্রয়োজন পড়ে, যে কোনো ধরনের প্রশ্ন প্রয়োজন পড়ে, তোমরা lrnr.in এই ওয়েবসাইটেতে গিয়ে সেগুলি সংগ্রহ করে নাও। এর পরবর্তী অংশ আমাদের পরের ভিডিওতে নিয়ে আসছি।